করে নিয়ে যাও। আমি শুরু করেছিলাম বিনয় ভবন থেকে, মানে বিশ্বভারতী থেকে। আমি 4-5 বছর করার পরে আমার ফ্যামিলির চাপ বেড়ে গেছে অনেক, মানে দুটি মেয়ে আমার। তো তারপরে আর আমার কমপ্লিট হলো না। আমি আচ্ছা আচ্ছা এডুকেশনের উপর করছিলাম, ও ইয়ের উপর করেছিল, ওর কমপ্লিট হয়ে গেছে, পিএইচডি কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে আমরা বিয়ের আগে থেকেই, যেমন 2010 সালের আগে, তাই তো, তত পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা ছিল আর কি। সাধু সঙ্গ, বিভিন্ন রকম বিভিন্ন জনের কাছে গেছি, কিছু বই পড়ে যেমন কিছু হয়। বইপত্র পড়েছি, এইসব আর কি। এইটুকু ছিল। পরে সংসার ধর্মে ঢুকে গিয়ে আর খুব বেশি এগোয়নি ব্যাপারটা। একটু একটু তাও মানে এর মধ্যেই ছিল, টাচের মধ্যেই ছিল বিভিন্ন জনের কাছে। যেমন আমরা ওই যেটা হচ্ছে যে ক্রিয়াযোগ সম্পর্কে একটু আগ্রহ ছিল তখন। তার জন্য একজন ভদ্রলোক বলে, ও ওই একজনকে পেয়েছিলেন তার কাছে, মানে ফেসবুকে, আচ্ছা মানে ইউটিউব আচ্ছা ইত্যাদি হ্যাঁ হ্যাঁ মাধ্যমে যেমন আপনাকে দেখলো, পেলাম সেরকম নামে পেয়েছেন। তারপর ওনার কাছে কিছু বছর 22 সাল থেকে ওই জায়গাতে করছিলাম। আচ্ছা আচ্ছা বাহ তো মাঝে আমার ওই ডিস্টার্ব হয়ে গেছে, মাঝে আমাদের ঠিক মতো আমার কলেজে ইন্টারভিউ ব্যাপারটা ছিল, ওই জন্য আমি একটু ডিটাচ হয়ে গেছিলাম। এবার ডিটাচ হয়ে গেলে যা হয়। আমিও একবার কলেজে পেয়েছিলাম, কিন্তু আমরা যেহেতু আমার মিসেস এখানে চাকরি বাকরি করে, আমি আর যেতে পারিনি। আচ্ছা আচ্ছা আর ও এজটা যেহেতু ইয়ে হয়ে গেল, ও হয়তো হয়ে যেত, পিএইচডি যেহেতু হয়ে গেছে। আর তারপরে সংসার হয়ে আর হয়তো বিভিন্ন জায়গায় ছোটাছুটি করা। কি বিষয়ে পিএইচডি আপনার? আমার জিওগ্রাফি সাবজেক্ট, কিন্তু আমি হেলথ নিয়ে করেছি। হেলথ নিয়ে করেছেন? আচ্ছা ওই পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে হেলথ স্ট্যাটাস নিয়ে। আচ্ছা বর্তমান স্ট্যাটাসটা কেমন, ইনফ্রাস্ট্রাকচার, টোটাল এই রিলেশনটা এটার উপর কাজ করেছি। আমি করেছিলাম সান্তালি এডুকেশন নিয়ে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। ওই আচ্ছা আচ্ছা আমার প্রায় আর জমা দেওয়ার 1 বছর করলে হয়তো জমা পড়ে যেত। আর আমি আর মানে কি বলবো, পেরে উঠলাম না, প্রচুর চাপ হচ্ছিল, শরীর খারাপ হচ্ছিল অনেক, আচ্ছা মানে স্কুল করে সংসার সামলে আবার যেতে হতো, এইসব চাপে আর আমি এবার এসবের মাঝে আমাদের মানে আমরা টেকনোলজি সবসময় ওই চলছিল। হ্যাঁ, আমাদের মনে হলো যে মেন ইন্টারেস্ট, মানে আমি ধরুন পিএইচডি করছি, তো লিখছি করছি, কিন্তু ভাবছি এগুলো কি হবে আমাদের করে, মানে আসল তৃপ্তি বা আসল মানে কোনদিন আমরা যা কিছু করছি চাকরি করছি থেকে গেছে, এটা কিন্তু ছোট থেকেই এই জায়গাটা রয়েছে, অন্য কিছু নয়, এটা রয়েছে, আর কিছু নয়। কিন্তু এটা রয়েছে যে তৃপ্তি পাচ্ছি না কোনো কিছু ব্যাপারে। কারণ পিএইচডি ধর পাশে আমার যে কলিগরা রয়েছে, ওনাদের কাছে বিরাট ব্যাপার পিএইচডি। এবার আমি করছি, কিন্তু কাজ করছি, আচ্ছা টুকছি, এইটা একটা বই খাতা রেডি হবে, কিন্তু কি হবে? এবার আমাদের সমস্যাটা আমরা বুঝতে পারি যে আমাদের কেন আমরা কোনো জায়গায় ঠিকমতো এগোতে পারিনি। মানে আর সমস্যা, আমার বাবা একটু কি বলবো, যে বৈষ্ণব সম্প্রদায়ের বাবা, দীক্ষিত বা শিক্ষা সন্ন্যাস পর্যন্ত নেই। বাবা যেহেতু এগিয়ে গেছে, আমি ক্লাস যখন 6-7 পড়ি তখন থেকে আমাকে সেই ব্রহ্মচর্য বই এগুলো সব দিয়েছিল, পড়াশোনা করতাম, আমরা দুজনেই পড়তাম। তো দুজনে সেই রিলেশন কথাবার্তা, মানে বাবার কাছে যা শুনে আসতাম, ওর বাবা হেল্প করতো। তো সেই জায়গাতে একটু অন্যরকম ভাবে তৈরি হয়েছিল আমার ছোট থেকেই। তারপর ও তো বোধহয় 12 থেকেই বোধহয় নিরামিষ, তারপর স্টুডেন্ট লাইফ থেকে একটু আমি কিন্তু আর 5টা ছেলে থেকে আলাদা হয়ে গেছিল, নিরামিষ, মানে চলাফেরা থেকে সবকিছু, যেটা এখনো হয়তো আছে। তো সেই জায়গাগুলোকে একটু ঠিকঠাক চ্যানেলাইজ যা বলে বটে। তো মাঝে আবার গেছিলাম, ধরুন হরিদ্বার গেছিলাম, রামদেব বাবা ওখানে ট্রেনিং করেছি, বর্ধমানে ট্রেনিং করেছি, যে ওই রুটটা কেমন। ওটা তেমন তো শুধু স্বাস্থ্যটা রেডি করার এই ব্যাপারটা বেশি জানি না, আপার লেভেল তো আমাদের অত ঢুকতে পারিনি। আমরা যেটা 3 দিন ওখানে খনখলে যেটা করেছিলাম, ট্রেনিং নিয়ে রেডি করেছিলাম, কিন্তু কোথায় যেতাম এরকম ভাষা চলছে, যাচ্ছি এই একটা জায়গায়। তো আর বাবাদের যেহেতু যুগলে যুগল সাধক গোসাই যিনি ছিলেন, মাতাজি নামটা বিশ্বনাথ গোস্বামী, আর বিশ্বনাথ গোস্বামীর পরম কাজ অনন্ত গোস্বামী, উনি বৈষ্ণব ছিলেন। তো সেই ধারাতে বাবার সমগল্প হয় ইত্যাদি। আচ্ছা আচ্ছা। এবার আমি সেটাও ঠিকমতো হয়নি, এটা হচ্ছে ঘটনা। সেটাও ঠিকমতো এখন করতে পারিনি। আর যেখানে গেছি, ধরুন আবার বেলুর মঠে বিএড করতে গেছি, এমনিতেই বিশ্বভারতী ক্লাস মাধ্যমিক পড়ে এসেছি, বিশ্বভারতী আশ্রমের ভাবনা, এটাতে একটা দিক।
এই আশ্রম ভাবনার সঙ্গে সঙ্গে আমাদের এই চালচলন ঠিকঠাক ছিল। তারপরে আমি বিএড করতে গেলাম বেলুড়ে, আবার ওই আধ্যাত্মিক জায়গা এই করে আশ্রমে সব মহারাজরা বলতেন এই রঞ্জন তো বিয়ে করে নেবে, এর দ্বারা কিছু হবে না, এরকম সব যা হতো গল্প হতো, গোপনে গল্প হতো। আবার বলতো রঞ্জন তো বিয়ে করে নেবে, এর দ্বারা কিছু হবে না, এসব হতো। আলটিমেটলি তাই হলো পরবর্তীকালে সংসারী, মানে সংসারটা আমি করবো না ঠিক করেছিলাম ওই পড়তে পড়তে। আমরা তো ভেবেছিলাম, আমরা অনেক বয়সে বিয়ে করেছি। আমার তো বোধহয় তোরা বাবা দেখালো যে বড় হয়ে তারপরে 32 সব মহাপুরুষের মা বাবা দুজনে বাবা বোঝাচ্ছে আমাদেরকে তোরা এসব হবে না, বিয়ে কর। বহু বকা ঝকা আমাদেরকে দিয়েছে। তো যাক আলটিমেটলি এখন এই জায়গাটা সংসারই এখন হয়ে গেছি, কিন্তু মনের অতৃপ্তিটা তো থেকে গেছে। এবার আমাদের পথ আমরা ঠিক মতো হারিয়ে ফেলছি বলতে গেলে স্যার। এবার আমরা বিভিন্ন দেখি, আর ও দেখেছিল, আমি দেখিনি। মেনলি আমাকে বললো যে খোঁজ খবর রাখে ও। আচ্ছা আচ্ছা। তো সেই ঘুরতে সেই ঘুরতে জায়গা থেকে মনে হলো আর একটা জায়গায় বল, সেই আমাদের একজন আছে, কলিগ ছিল, ও ওদের বৃন্দাবনে হ্যাঁ কাঠিয়া বাবাদের ওই আশ্রমে দীক্ষিত। কাঠিয়া বাবার আশ্রমে দীক্ষিত। বৃন্দাবনে যখন হেড আশ্রম যিনি বলছেন জানি না এখন, প্রজ্ঞানন্দ কাঠিয়া বাবা যে, আচ্ছা আচ্ছা। ওনার শিশুদের উনি একবার এসেছিলেন ওনার বাড়ি, কাটোয়া এসেছিলেন, আমি গেছিলাম। ও গেছিল, আমাকেও যেতে বলে, আমি যেতে পারিনি। আমি দিয়ে ওকে বলে বসেছিলাম, গল্প করছিলাম, বলে তোর তো এই পথ নয়। এই পথ নয় ব্যাপারটা ঠিক না, না। আমার বলে যে তুমি যেভাবে ভাবছো, ভাবনা চিন্তা, হ্যাঁ বলছে তোমাদের যে মানসিকতা, যে ভাবনা, সেটা আপনাদের যুগের। তো সেটা তো আমি বুঝতে পারছি না যে আমার যুগের নাম বলেছিল যে কি, এবার আপনার সঙ্গে নামটা মিলছে না কিছু আমি বুঝতে পারছি না। তখন অনেকদিন আগে তো নাম বলেছে যে কলকাতার আশেপাশে উনি থাকেন, উনি শ্যামাচরণ লাহিড়ীর পরম্পরা, আমরা নয়, আমি সেটা হবে না, এরকম একটা নাম বলেছিলেন। আচ্ছা, যোগানন্দ পরমহংস কি? হ্যাঁ এরকম কিছু হ্যাঁ, কলকাতার আশপাশেই তো ওনার। যোগানন্দ, নামটা মিলে গেছে আপনার সঙ্গে। হ্যাঁ আপনার তো যোগানন্দ পরমহংস। হ্যাঁ, ওনার তো দক্ষিণেশ্বরের কাছে আশ্রম। ওরা বলে আশ্রমের নাম হলো যোগদা সৎসঙ্গ। আচ্ছা আমাকে উনি বলেছেন যে হ্যাঁ, আরিয়াদাহ দক্ষিণেশ্বরের কাছে। না হয়নি ঠিকঠাক, সেটা যাওয়া হয়নি আমাদের। আর এইরকম একটা জায়গাতে ধীরে ধীরে আবার যেহেতু বাবা সব যুগলের জায়গাগুলো বাবাদের সবসময় ইচ্ছা যে ওই দিকে যাওয়ার, বলে ওই পথে এসো, ওই সংসার না করে কিছু হবে না, বাবা যেটা ভক্ত, ওই যোগ টোক করে কিছু হবে না, আমাদের লেগে লাহিড়ির অনেক ব্যাপার এসব অনেক বলছেন, যেটা আমার এত বেশি তো জানবো না, এত কিছু বুঝিও না। সেই সংসার করে বাঁচি, তুমি যতটুকু পারবে সেটাই বেটার। এবং এইভাবেই পড়াশোনা এইভাবেই চলতে থাকা, তার মাঝে আপনার ওই সাক্ষাৎকার পেলাম একদিন, তাই মানে চলো বন্ধুদের সঙ্গে আলোচনা হলো আমার। হ্যাঁ চলো, যদি বলি আমাদের সমস্যা, আমরা সমস্যা হচ্ছে কি যে ধরুন পড়াশোনা। 1 মিনিট কি আমাকে সময় দেবেন? 1 মিনিট আমি আসছি। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। ভুলে গেছিলাম। হ্যাঁ বলুন। তো এই জায়গাতে এখন এই যা বয়স, মোটামুটি কত 46 প্লাস আর 78 এর জন্য। আচ্ছা আচ্ছা 78, আমার 79। আচ্ছা 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 আচ্ছা। নভেম্বরে, হ্যাঁ মানে 2-4 মাস, মানে আমাদের বয়সের পার্থক্য নেই, 2-4 মাসের পার্থক্য। 2-4 মাস। এবার আমাদের ভিতরের খুব ইচ্ছা, ধরুন মানে আর খুব কিন্তু ফ্রি ফাইন বলে, ওই যেমন সদ্গুরু ইউটিউবে যেটা দেখি, বিরাট আশ্রম করছেন, বিরাট কিছু, তো একটা লেভেল ভিতর থেকে শুধু ওই স্ফুরণটা, মানে যে আধ্যাত্মিক একটা স্ফুরণ থাকে মানুষের, যেহেতু আমরা শিক্ষকের রুটে রয়েছে, বা কথাটা যদি পরিপূর্ণ না হয় তো সব কিছু তো পরিপূর্ণ হবে না, শিক্ষকও পরিপূর্ণ লাভ হবে না। তো জায়গাটা হচ্ছে আসল, সেখানে এই পরিপূর্ণতা লাভ থেকে আমরা কিছুই করছি না, সবসময় মনে হয় এত কিছু করার পর আমরা কিছুই তো করতে পারলাম না, এই অতৃপ্তি, মানে সবসময় কি করছি তাহলে। দেখুন ইউটিউবে শুনবেন খান স্যার, আমাদের পড়াশোনার খান স্যার বিরাট কিছু,
তাও এবার student আমরা মনে হয় এবার সেরকম তাহলে teacher আমরা হতে পারলাম teacher না। হতে পারলাম না তো সেরকম, সেরকম আর কি একটা অর্থিক টিচার হতে পারলাম না, না, যা কিছু করছি হতে পারলাম না কো, এই জায়গাটা রয়ে গেছে। তো এবার শেষে দেখা যাচ্ছে যে জীবনের একটা আধ্যাত্মিক স্ফুরণ না থাকলে কোনো কিছুই হবে না, বা আর সেই অর্থে আমাদের কোনো সেই রুটে থাকা না ইয়েও নেই, আমাদের কোনো গুরু বা যেরকম ধরনের আমরা যে হ্যাঁ, জায়গায় এইটা গেছি, একটা- তো সেই জায়গা থেকে আমাদেরকে কেউ না, আমার সেভাবে গুরু বলতে হাতে ধরে কেউ যেমন, মানে গ্রামের করেনি। ওর অবশ্য যদিও পারিবারিক যেটা বলে সেটা হয়েছিল, ওই দীক্ষা, যেমন আচ্ছা আচ্ছা, আমার তো সেরকমও হয়। কুলগুরু দীক্ষা, যেটা বটে। কুলগুরু যে দীক্ষা, আমাদের যেমন যে কুলগুরু ছিলেন মারা গেছেন, তারপরে আর আমাদের বাড়ি পারিবারিকভাবে আর কেউই সেই অর্থে, বাবা মারা হয়েছিল দীক্ষিত, তারপর মারা গেছেন, তার ছেলে আর দীক্ষককে দেয় না, ওটা শেষ হয়ে গেছে। তো সেই অর্থেও নেই যে একটা কোনো পথে যাওয়া যায় আর কি, সেটাও আমরা বুঝি না। এই পর্যন্ত। এবার আপনি বলুন। বাবা আছেন তো? হ্যাঁ, বাবা আছেন তো, আচ্ছা। আমারও বাবা মা আছে। আজ বাবা মা আছে। বাবা কোথায়, গ্রামের বাড়িতে? গ্রামের বাড়িতে। বাবা গ্রামের বাড়িতে আছে, মানে খুব কষ্ট হয়েছিল যেদিন বাবা মাকে ছেড়ে চলে আসার ব্যাপারটা, কিন্তু কারণ এটা আমি কোনোদিন ভাবতে পারিনি সামনে, কিন্তু মেয়ে যখন বিশ্বভারতী চান্স পেলো, পড়ছে মেয়ে, পড়ছে মেয়ে পড়ছে বিশ্বভারতীতে, বাবা বলে তাই বিশ্বভারতী চান্স পেয়েছে, তুই যাবি না, এই একটা জায়গা। ও বাবা নিজেই বলেছে যে যাও। কিন্তু নিজে বললেও ওদের কি আর কষ্ট হচ্ছে না? সেই। বাবা মা তো বলবে। ও একমাত্র ছেলে, মানে বোনেরা আছে কিন্তু আমার দুই ভাই আমরা। হুম। আমার দাদা ওই গ্রামে থাকে, গ্রামে দাদা বৌদি ওরা চাকরি করে, কিন্তু ওরা থাকে। আর আমিও থাকি, আমিও মাঝে মাঝে গিয়ে, আমার মেয়ে আমার স্কুলেই পড়ে। তাই নাকি? হ্যাঁ, আমার স্কুলে ভর্তি করেছি, ওখানে গ্রামের বাড়িতে 2-3 দিন থাকি। আর আমার স্ত্রী যেহেতু চাকরি করে, কলেজে পড়ে, আচ্ছা আচ্ছা অভেদানন্দ মহাবিদ্যালয় আছে, এই যে সাঁইথিয়া, যেটা সাঁইথিয়া কলেজ, আচ্ছা আচ্ছা মানে যেটা বোলপুর থেকে রামপুরহাটের দিকে যেটা যাচ্ছে, আচ্ছা আচ্ছা ওখানে সাঁইথিয়া, ওখানে পড়ে। এবার তখন সাঁইথিয়া আমাদের গ্রাম থেকে যাওয়া আসা, আমি অনেক আগে থেকেই, যখন বিয়ে হয়েছে তারপর থেকে আমি কিন্তু বাইরেই হিসাবে বলতে গেলে। আর আমরা পড়াশোনা যেহেতু বাইরে, আর যেহেতু দাদা বৌদি ওখানে ছিল, সেটা আমার সেই ইয়েটা নেই। বাবা মা, মানে আমি যাই, আমার বাবা মার প্রতি ইয়ে আছে, আমার কাছেও থাকে, কিন্তু ওই অর্থে আর কি কোনো মানে এটা নেই যে বাবা মাকে দেখা হচ্ছে না সেরকম। আমরা সবসময় এমনি, আমি 2-3 দিন থাকি, স্কুলের তো আমার কাছে, স্কুলটা হচ্ছে আমার বাড়ি থেকে 3 কিলোমিটার। আমি যখন বোলপুর থেকে সকালে বেরোলেও আমি বাড়ি যাই, তারপরে ইয়ে করি। ওরও আগে দূরে স্কুল ছিল, এখন বাড়ির কাছে স্কুল হয়ে আমি গেছে। আমার 20 বছর দূরে স্কুলে কাটিয়েছি, বর্ধমানের দিকে, ওই জায়গাটার নাম বলো বামসর ভাতার, আমি চিনি না হয়তো দিতে, কাটোয়ারি দিকে। আচ্ছা আচ্ছা এখন লকডাউনের পর আমি আমার গ্রামের স্কুলে চলে আসি। আচ্ছা আচ্ছা বাড়ি থেকে কাছে। এবার সকালে বাড়ি যাই, একটু দেখাশোনা করে, রান্না খাওয়া দাওয়া করে মায়ের হাতে, তারপর স্কুলে যাই, স্কুল থেকে ফিরে আবার সন্ধ্যায় দেখাশোনা করে আবার রাতে। আমাদের সেরকম রোজ? হ্যাঁ, ও তাহলে তো ভালোই তো। হ্যাঁ সেই তাই তো ইয়েটা ভালোই তো, খানিকটা হ্যাঁ। অর্থে কি আর কম আছে, মানে বোন হলো মানে মেজো বোনের হাজবেন্ড মারা মারা গেছে গেছে। অ্যাক্সিডেন্টে। আচ্ছা আচ্ছা বছর 5-6 হলো, ওখানে প্রবলেম হচ্ছিল, বছর 2 হলো ওকে নিয়ে চলে এসেছি। নিয়ে চলে বাড়িতেই? হ্যাঁ, তাহলে বাবা মাকে একটু ও একটু দেখে। আচ্ছা, আচ্ছা। ভাগ্নি 5 এ পড়ে, আচ্ছা আচ্ছা ওখানে একটা ফ্যামিলি, আমার পরে একটা ফ্যামিলি। আচ্ছা আচ্ছা এভাবে আমাদের মানে সেটাও একই ধরনের কি হয়ে গেছে। হুম। এবার সামনেরটা যেন আপনার স্মরণাপন্ন, এবার আপনার দেখুন মানে আমাদের সত্যি কি হবে, বা কোথায় যেতে পারবো, বা আমাদের আদৌ হবে নাকি বলে দেবেন, ভালো কথা সংসারই করি ভালো করে, আর কিছু ভাববো না, ইত্যাদি ইত্যাদি। সহধর্মিণী কীরকম আপনার এই ভাবের বিষয়, এই যে আপনার মানসিকতা, সেই বিষয়ে? সহধর্মিণী বলতে, সহধর্মিণী বাড়িতে বলি, মামার বাড়িতে দাদু গোসাই ছিলেন, আচ্ছা। দাদু যিনি গোসাই ছিলেন, আর বাবাদের মানে শ্বশুরের বাবা, যেমন দাদু হচ্ছে, উনি গোসাই ছিলেন। আচ্ছা আর শ্বশুরমশাইয়ের বড় দাদা, উনি ওই 15-16 বছর বয়সে কপিলমুনি আশ্রম চলে গেছিলেন, তখন থেকেই একক। তারপরে যখন শ্বশুরমশাইয়ের মা মারা যান, তখন ওনাকে নিয়ে আসা হয়েছিল, তখন গ্রামে আশ্রম করে আছে। তো আচ্ছা আচ্ছা একটু আবহাওয়া ভালো, হুম হুম এবার আবহাওয়া ভালো হলেই তো সব কিছু ভালো হয়ে যায় না। আছে যেমন, কিন্তু সরল সাদা,
বোঝালে বোঝে বা ভাবলে ভাবে। এরকম আছে। কিন্তু কিছু মানে একদম ভাবিত হয়ে গেছে এরকম না, যা বলবো শুনবে, এটা একটা ব্যাপার। বিরোধী নন। না বিরোধী না। আর আমার মিসেস যেহেতু কলেজে চাকরি করে, একদম ওর আবার কি, ওর মধ্যে আধ্যাত্ম চেতনা আছে। ও হচ্ছে স্যাজিটেরিয়াস, মানে একটু হাই টেম্পারমেন্ট, হ্যাঁ কিছু জানে তো। ধরুন আমরা স্কুলে পড়ি আর উনি কলেজে পড়ান, আচ্ছা। আর সেটা নয়, কিন্তু না এটা ভাবনা চিন্তা আছে, নলেজ আছে, এবং এবং এই ধরনের আধ্যাত্মিক ভাবনা চিন্তাও কিন্তু যেগুলো যদি ওকে ধরুন আনা যায়, যদি ওকে যদি এই পথে আনা যায়, খুব ভালো, মানে আমাদের থেকে ওর আধার ভালো। হ্যাঁ, এটা আমি আধার বুঝেছি। আমি সেটাই বলছি। আচ্ছা, আমি বলছি ভালো ছবি আঁকে, প্রোগ্রামটা খুব ভালো, ভালো গান করে, খুব আধার- ভালো গান করে, খুব ভালো ছবি আঁকে, পড়াশোনাতেও ভালো, সবকিছু আধার খুব আধার ভালো আছে। এবার এই যে বললাম, যদি temperament- দেওয়া যায় ওকে, তাহলে ও হয়তো আমাদের থেকে ভালো করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। যে কিন্তু আমাদের থেকে রাগ বেশি, আমাদের থেকে মানে তেজ বেশি, এটা আর কি, বুঝতে পারছেন তো? স্বাভাবিক আছে। এইরকম টাইপের। আমরা তুচ্ছ, মহামায়ের কাছে আমরা তুচ্ছ। মহামায়ের কাছে তুচ্ছ তো বটেই না হয়। এই আর কি। এরকম ভালো। মেয়ে- বললে হয়তো আমরা নিয়ে আসতে পারি। মেয়ে কোন ক্লাসে পড়ে আপনার স্কুলে? আমার মেয়ে, আমার 6-এ। 6-এ পড়ে আছে। আমার মেয়ে ওর মেয়েও শিখলো না, আমার 10 দিন ছোট বড়। 10 দিনের ছোট বড় আমার মেয়েরা। আবার পরবর্তীকালে আমাদের ওর একটি সন্তান আছে, পুত্র আছে, আমার একটি মেয়ে হয়েছিল। মানে আমার দুটি মেয়ে, ওরা একটা ছেলে একটা মেয়ে। আর আমার ছোট মেয়েটা এখন বোধহয় ওই 4+ বয়স। 4+ বয়স, দুজনেরই ওই এক মাস। একই 1 মাসের ডিফারেন্স, এরকম ধরনের হয়েছে, কাকতালি হবে আর কি। তো যাই হোক, তো ওরাও এখন এই ভর্তি হয়েছে জাস্ট, মানে সংসারের চাপ আছে ভালোই। হুম হুম। আর যেহেতু আমার পড়াশোনা ছেলে কিন্তু খুব দুরন্ত, মানে শিবরাত্রির পরের দিন, হয়েছে, মানে পরের দিন হয়েছে বা আমি জন্ম, সিজার হ্যাঁ, তো ছেলে নর্মাল ও খুব খুব চঞ্চল, খুব দুরন্ত। লকডাউনের সময় হয়েছে তো একটু। হ্যাঁ, সিংহ রাশি ইত্যাদি ইত্যাদি যেরকম হয়, সেসব হয়ে একদম, মানে আমি যেমন যতটা শান্ত, ও উল্টো আর কি। পুরোটা। আচ্ছা। মানে এখন থেকে এই খাবো এই খাবো, মাংস খাবো, ডিম খাবো। ভীষণ ইয়ে আর কি। আমি যেমন এইচএস এর পর থেকে ছেড়ে দিয়েছি সব কিছু। এবার ও খায় না, এখনো খায় না, আমাদের বাড়িতেও হ্যাঁ, আনতো না, মাছ বাড়িতে হয়। ঢোকাতো না। আমাদের গোসাই মাছ সেবা করতে না, মাছ সেবাটা হয়, আর পেঁয়াজ রসুন ডিম মাংসটা হয় না। না, ওই তো এইচএস পর থেকে আমাদের একটা অফ আছে, কিন্তু বাড়িতে যায় না। কিন্তু বাবা, বোলপুরে ছেলে যে বোলপুরে situation-এ খাওয়া দাওয়া সবার খায় না, বেলা কিন্তু যে ওদের রান্না করে একটু দিতে হয়। ছেলেকে না দিলে হুম হুম। হ্যাঁ, কারণ ওরা খেলাধুলা করছে, আমার তুই তো মাধ্যমিক পর্যন্ত খেয়েছে, তার ছেলেকে খাওয়াবে না। খাচ্ছে না, হ্যাঁ কিন্তু ও খায় না। আর বুঝলাম। আমার তো সবই খায় সবাই, কিছু করার নেই। আমিও খাই, সেই জন্য আমি কোনোদিন নিরামিষ সেই অর্থে খাইনি, মানে মাঝে সাঝে খাই, যেরকম নিয়ম যা আছে সেই অনুযায়ী, কিন্তু এমনি নিরামিষ আসি করলে। আর বাবাদের বলি, গোসাইদের যে মত, মানে বাবাকে দেখেছি, বাবা গোসাই যেটা বলছে সেটাই ঠিক, বাকি ঠিক নয়। এইটা একটা খুব মুশকিল। বাকি ঠিক নয় বলতে ব্যাপারটা না না, মানে ঠিক নয় নয়, মানে এইটা কিন্তু সব ইয়ের মধ্যে আছে, জানেন তো, যারা শৈব বা যারা আপনি যেমন এগুলো বললেন আছে, যে তারা কিন্তু তারা মনে করে এটাই শেষ, আর কিছু নেই। মূর্তি এই পুজোর ব্যাপারটা ওই জায়গাটা আসছে না, অন্তরে যে পুজো, যেটা আপনি বললেন, আমি ভিডিওতে যা দেখেছি। তো বাবাদের গোসাই মানে গোসাইয়ের কথাই শেষ, তো গোসাই কথাই শেষ, বাকিগুলো রুটগুলো ঠিকঠাক নয়, ইত্যাদি ইত্যাদি। এবং এইটা বাবার কিন্তু সব ইয়েতেই আছে। বাবার গোসাইয়ের, বিশ্বনাথ গোস্বামীর যে ছোটো ছেলে সব থেকে, আপনাদের বয়সী হয় বা আপনাদের আরও ছোটো হবে, উনি একটু ওনাদের গোসাই মানে গুরু ভাইদের মধ্যে একটু ভালো, ভালো বলতে না আধার ভালো বেশি উঠেছেন, যা উঠেছেন বলে জানি না, ব্যাপারটা ওই রকম আমাদের যেমন লাগে। তো ওনার আধার ভালো, ওনার সঙ্গে আমাদের গল্প হয়েছিল। ওনারা উনি চেয়েছিলেন যে আমরা ওনার কাছে দীক্ষিত হয় ইত্যাদি, যেহেতু আমার কাকা হচ্ছে, হয়তো আমার বন্ধু হচ্ছে, তো আমরা গল্প হয়, প্রচুর গল্প হয়েছে, কিন্তু হয়তো ধরেও নিয়েছিলেন যে রঞ্জন এদিকে আমার কাছেই থাকবে। বলে দিলে যে আমার এত বড় স্টেট, এত শিষ্য কি করবে, কে থাকবে শেষে, তুই না থাকলে, এরকম বলেও দিয়েছে। কিন্তু তবু কোথায় যেন সেটা আমরা কি আর মানতে পারি না। মানে আমারও মানে আমাকেও ধরে নিয়েছিল, দারুণ ভালোবাসতাম, কিন্তু কোথাও যেন আমাদের মনের মধ্যে ঠিক হ্যাঁ, মানে একটু ওই টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, এসবের প্রতি শিষ্য একটু ইয়ে করবো, আছে। টাকা হবে ইত্যাদি, এই যেমন ধরনের একটা ইয়ে আছে। সেখান থেকে জানি না, মনের সূক্ষ্মভাবে সেই জায়গাটা আমার
কেমন লেগেছে? এবার বলবেন যে টাকা পয়সা কেন? হ্যাঁ, টাকা পয়সা তো আমরা তো ইনকাম করছি, টাকা হ্যাঁ, করছি। আমাদের মনের মধ্যে যে টাকা পয়সার প্রতি ইয়ে নেই কিন্তু বাসনা, তা তো কোথায়? নয়, কিন্তু তবু ওইখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই হয়তো, তার জন্যই হয়তো এটা পছন্দ করছি না, জানি না কেন পছন্দ করতে পারলাম না। এবার আমরা কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে রোদ পাবো, বা কি হবে, বা কোনটাই ঠিক, আমরা সেই ধরছি ছাড়ছি একদম রামদেব এটাও কিন্তু একদম জোগাড়, মানে- এটাও ঠিক নয়। সেই মানে আমাদের জানি না। বাবা প্রথম থেকে বলে যে কিছু করতে হবে না, চুপচাপ বসে নাস্তিক দৃষ্টি করো, চুপচাপ বসে, এই ওনার একটা বক্তব্য, আর কিছু বক্তব্য না। কোথায় যাস না, কোথায় চুপচাপ বস, যেটা আমাকে আমাদের কতবার বলতো। যে চুপচাপ বসবি, এখানে দেখবি, ব্যাস, আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না। এবার আমরা মানতে পারিনি, বাবা বলছে। সেই বাড়িতে আমার যেমন মেয়েকে আমাকে যে পড়া বটে, তবে ওই যে পড়াতে বললে বাবা পড়ানো হবে না, এইটা বলে। তাহলে আমার বই পড়াও দিশাহারা হয়েছে, হুম, বই পড়াও দিশাহারা হয়েছে, পড়াশোনা করাটা হবে না। জটিল বিভিন্ন ধরনের বই পড়েছি, সেই বইয়ের মধ্যে তো কিছু তো ইয়ে থাকে না, না কিন্তু শুধু যা দিশাহারা বলা হয়। থাকে, এটা ভিতরে তো বলতে কিছু ভালো থাকে লাগে, না। এটা বলতে ভালো লাগে, এটা বলতে ভালো লাগে। হুম। বইয়ের মধ্যে সেরকম কিছু থাকে না। মানে আমরা চকলমতি ব্যাপারটাও রয়ে গেছে আমাদের এখন। হয়তো আমরা ভিতরে নিজেকে কোনো সেভাবে চিনতে পারি না, আরো কিছু হয়তো আমাদের জানি না চাহিদা, ভিতরে হয়তো কোনো বাসনা অন্যরকম কোনো আকাঙ্ক্ষা থাকতেও পারে, থাকতেও পারে, সেটা আমি জানি না, তার জন্য হয়তো হচ্ছে সেটা জগৎ আকাঙ্ক্ষা হতে পারে, সেটা আমার কোনো আকাঙ্ক্ষা না হতেও পারে। সেই মিলেমিশে এতদিন এইভাবে চলছে, মানে সংসার, কিন্তু তৃপ্তি নয়, মানে হ্যাঁ, মানে চোট করতে হয় করছি যেন উদাসীন আর ভাব একটা আছে। কি দেখেছি যে সংসারে কোনো মানে এই করতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, এই এতটা কিন্তু উজ্জ্বল নয়। এই টাকা জমাতে হবে, এত টাকাটা জমাতে হবে, এখানে একটা বাড়ি করতে হবে, ওখানে ফ্ল্যাট কিনতে হবে, 4 চাকা গাড়ি কিনতে চলতেই হবে, এসব নয়। এসব। নর্মাল লাইফ, কিন্তু মানে নর্মাল লাইফ লিড করছি আমরা। আর সবাই বলে এত পয়সা রয়েছে, এই রয়েছে, এই রয়েছে। হ্যাঁ, অথচ বলবেই। পয়সা নেই, অবশ্য খ্যাপাটাও বলে মাঝে মাঝে। চলে যায়, সেটা চলে যায়, আপনাদের আশীর্বাদে, সকলের আশীর্বাদে ঠিকঠাক চলে যাচ্ছে, গেলেই হবে। তবে কি মানে ব্যাপারটা এরকম, তাহলে কি, তাহলে কি চাইছি? আমার একজন কলিগ থাকে, আমি বললাম বৃন্দাবনের কাঠিয়া বাজারে আছে, বলছে আপনারা একদিন আমাদের একটা কথা হচ্ছিল, হ্যাঁ, যে জীবনের লক্ষ্য কি, যে লক্ষ্য ঠিক করেছিলাম, ইউটিউব খুঁজে ইত্যাদি। বিভিন্ন জায়গায় আমরা ভাবনাটা করছি যে জীবনের লক্ষ্য কি। তো সেখানে আমি বললাম ওকে যে আমার মনে হয় এটা, ও একটা বললো, তো ওকে আবার ওর কলিগ যে বৃন্দাবনে এসেছে, ওকে বলা হলো, ও বললো দেখুন আপনারা যা বলছেন এগুলো সব নয়, জীবনে ওর বক্তব্য যে ভালো সৎ গুরু পাওয়া হচ্ছে জীবনের লক্ষ্য। বলে কেন? বলছে যে দেখুন আপনি যাই কিছু পেতে চান, আপনি তো সেই যে আমি বললাম যে পরমানন্দ লাভ করার হয়তো জীবনের লক্ষ্য হতে পারে। ও বলছিল কি, তুই কি বললি? জীবনের অন্তরে দেবত্ব উপলব্ধি, হ্যাঁ, মানে নিজের ভিতরে যে দেবত্ব যে দেবত্ব আছে তাকে উপলব্ধি করাই জীবনের লক্ষ্য। বলে এইসবগুলি আপনি করতে চান, আপনি কি করে করবেন করুন, তাহলে যদি আপনি সদ্গুরুর সন্ধান পান তবেই তো আপনি সেই কি পরমানন্দ লাভ করতে চান, কি মানে এ করতে চান, সেইগুলো তো আপনি নিজে নিজে তাহলে কি করে করবেন, করুন, চেষ্টা করুন তাহলে। এরকম বক্তব্য। বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রশ্ন আসে, তো সেটাকে আমরা এইভাবে আর কি এ করলে বিভিন্ন জনের সঙ্গে আলোচনাও করি, তো সেই জায়গা থেকে আর কি। আর আমাদের এই কিছুদিনের এই 2-4 বছরের, এটা তো ছোট থেকে এই ঘটনাগুলো চলছে, আর 2-4 বছরের যেটা আধ্যাত্মিক ক্রিয়া চলছে, একটু দেখাবো ডকুমেন্টস 2-4টে? দেখা যাবে। আমরা এগুলো করার চেষ্টা করছিলাম, দুজনেই করেছি চেষ্টা। তো খুব কাজের ব্যাপারটা এরকম। তো সংক্ষেপে হ্যাঁ, সংক্ষেপে বলে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ, বলে দিলে এটা তাহলে দেখানো দরকার, তুমি বলো। হ্যাঁ, না, বলে যে বলতে যে এই যে বিভিন্ন শ্বাসের কাজ ইত্যাদি ইত্যাদি যেগুলো আপনি হ্যাঁ, মুখে বলে দিলে ভালো হয় আর কি। বিভিন্ন শ্বাসের কাজগুলো ওই যে কন্টিনিউ, ক্রিয়াযোগে যেগুলো শেখানো হয়, হ্যাঁ হ্যাঁ, তার একটা আচ্ছা, একটুখানি আমরা চার্ট করেছেন আর কি। চার্ট করেছিলাম না, ওই সেগুলোই কাজ প্র্যাকটিস করছিলাম। সেগুলো প্র্যাকটিস করতাম। আচ্ছা আচ্ছা। তো আমরা কিন্তু ওগুলো সঠিকভাবে, মানে যেহেতু আমি এটা বুঝতে পারছি না, যে যেহেতু ফোনে কারো কাছে জেনে এটা কি হয় না, তো আমরা যেটা বুঝেছি এই হয়তো আমাদের নাভিক ক্রিয়া বললো, আমরা আমি করেছি, কিন্তু আমার মনে হয়েছে যে না কেউ বসে থেকে না বুঝিয়ে দিলে সেই কাজটা কিন্তু সেই যেটা হওয়া উচিত যে ফলাফল সেটা আমি পাইনি, আমি অন্তত পাইনি। ও পেয়েছি কিনা আমি জানি না। ও
ওর একটুখানি তাও একটু ভালো কাজ হচ্ছে, অনেকটা এগোচ্ছিল। মানে না ওই যে ওম উচ্চারণ করলে তোমার শরীর কাঁপে, হুম। এমনি নর্মালি যেটা ধরুন যে কোনো সেগুলো একটু অনুভূতি কনসেন্ট্রেশন এসেছিল। হলে। আর এই নাভি চক্র যেটা হাত আড়াই প্যাঁচ দিলে যে শরীর কাটা হয়, এইগুলো মানে মানে টুকটাক কিছু যেগুলো কিছু হয়। একটু একটু হচ্ছিল, হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে খুব একটা টুকটাক কাজ কাজ হয়নি যেগুলো। আমার। তারপরে সেটা সত্যি ছোট কথা চক্র বলে দর্শন, জাস্ট ভাবা ভস্তিকা, ওই ভস্তিকা কপালভাতি, আপনি তো সবই জানেন, ভস্তিকা কপালভাতি যেগুলো করি টুকটাক যেগুলো আছে, ওইগুলো এইগুলোতেই শরীর সাধনা যেটা হয়। তো এইগুলো নিয়ে এইটুকু যে মানে অভ্যাস করছিল এই 2020 থেকে বলতে গেলে হিসাবে, এগুলো তো আছে। তখন আমরা একটু আর কি ওই আর যেহেতু আমি ওই কনফল গেছিলাম অনেক আগে, তখন থেকে ওই তখন ওইগুলো আলাদা ছিল। আমি রামদেবের ওই সেটিংগুলো, আমি যেখানে থাকতাম ভাতারে, ওখানে একটা পাড়াতে একটা আশ্রমে ওই সন্ধ্যায় সিটিং করতাম, মানে ওই 5-7 জন আসতেন, তার সঙ্গে আমি প্রাণায়াম ব্যায়ামগুলো ওনাদেরকে সঙ্গে আমি নিজেও করতাম, ওনাদেরকে এরকম কাজ ছিল ওই তখন 2005-6 সালে। হ্যাঁ, ওই সময়। তো এইগুলো টুকটাক মানে যেমন হয়, হুম। কিন্তু ওই টুকটাক করে তো কিছুই লাভ হয়নি সেই অর্থে। অতীত তারটা ঘুরে গেছে। ঠিকই বলেছিস। আপনারাই, আমি বলি তাহলে দু এক কথা। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের তো নাম আমার বলার প্রায় শেষের দিকে। হ্যাঁ বলে ফেললাম। হ্যাঁ, না না, এটা ভালো, আমার শুনতে ভালোই লাগছিল আর কি। মাঝে দরকার হলে আবার বলবেন, হ্যাঁ, নিশ্চয়ই। কোনো এক খোলামেলা বিষয় আর কি। মানে আপনারা যথার্থই শিক্ষক হওয়ার যে যোগ্যতা থাকা দরকার শাস্ত্র অনুযায়ী, গ্রন্থ অনুযায়ী, সেই যোগ্যতা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে আর কি। মানে শিক্ষক সবসময় অনুভব করেন যে আমি ছাত্র আর কি, আমার বহু শেখার পরও আসলে শেখা হয়নি তেমন আর কি। আপনি উদাহরণ দিলেন একজনের নাম, হ্যাঁ, হ্যাঁ, যিনি বিশেষ বিখ্যাত হয়েছেন এখন, ভালো পড়ান ছাত্রছাত্রীদের, হ্যাঁ ভালো করেন। তো খুবই ভালো আর কি। সার কথাটা এইটা, আপনারা তো শিক্ষক, সে কম সংকেতই যথেষ্ট আপনাদের পক্ষে আর কি। ওই কোনো একটা জায়গায় কুড়লে জল পাওয়া যাবে আর কি, আপনাদেরই জানা কথা আর কি। হ্যাঁ, মানে খুব বন্ধুত্বপূর্ণভাবে আপনার সামনে তুলে আবার মানে আদান প্রদান করছি আর কি, এইটি সার কথা আর কি। আর রইল প্রশ্ন আপনাদের যে এই যে সংসার জীবন যেমন চলছেন, এর মধ্যেই আপনারাই যখন আপনাদের মনটাকে গুটিয়ে নেবেন, গুটিয়ে মানে গুছিয়ে নেওয়া, গুছিয়ে নিয়ে যে কোনো একটাতে লেগে পড়বেন যেটা আপনাদের অন্তরে প্রিয় লাগে আর কি। সবার তো একটা সংস্কার থাকে, একটু শান্ত হলে তার খানিকটা ধরাও পড়ে আর কি। যদি লং টার্মে নিজেকে অবজার্ভ করি পুরনো সময় থেকে নিয়ে, কোন ধরনের বিষয়গুলো বেশি ভালো লাগছে, আধ্যাত্মিক পথের মধ্যেও বেশি টানছে মনকে, তাহলে সেইরকম একটা প্রণালী ধরে যখনই ওই নিরন্তর লেগে থাকবেন, একটা হলো ইনফরমেটিভ হয়ে যাওয়া বহু, আরেকটা হলো কোনো কিছুর গভীরে যাওয়া, ওই গভীরে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে সিদ্ধ অবস্থার সূত্র আর কি, আচ্ছা, সফলতার সূত্র আর কি। এটা আপনারা নিজেদের ফিল্ডে সব ক্ষেত্রেই জানেন, সেটাই এখানে আর কি, আর কিছু নয় আর কি। এবার মানে কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ, তার আগে ওই যে চয়েসটা, নিজের যেটা পছন্দ ওইটা দরকার হলে সেইখানটা একটু বিচার বিশ্লেষণ করা যেতে পারে, আদান প্রদান করা যেতে পারে। যখনই চয়েস পছন্দটা ঠিক হয়ে যাচ্ছে, এবার সেই মতো ডুব দেওয়া আর কি। আচ্ছা, এই আমি একটু ইন্টারাপ্ট করি। অবশ্যই বলতে থাকুন। এটা হচ্ছে ঘটনা কিরকম বলুন তো, এখানেই সমস্যাটা। আমরা ধরুন পিএইচডি করব, আমার পছন্দের বিষয়টা বেছে নিয়ে তার গভীরে ইয়ে করলেই কিন্তু পিএইচডি হয় হিসাবে। কিন্তু যখন আমি পিএইচডি করতে গেলাম, তখন দেখলাম যে যারা মানে অ্যাকচুয়ালি যেরকম গাইড থাকে, আপনি যেমন ধরুন গুরু হয়েছেন বা গুরু মানে আপনার জায়গায় গেছেন, তো সেই রকম যারা গাইড থাকে তারা নিশ্চয়ই পড়াশোনা করে একটা জায়গায় গেছে, তারা কিন্তু গাইড করতে পারে। মানে এবার আপনার পছন্দের বিষয়টা নিয়ে আপনি তার কাছে গেলেন, হলো কি উনি বললেন যে না এটা ঠিক তো আমার বিষয় নয়, তুমি এই বিষয়টা নিয়ে ভাবো, এটা করো। আমি ভাবলাম, আবার পড়াশোনা করলাম, আবার গভীরে ওর গভীরে নিয়ে কাজ করতে করতে বুঝলাম যে হ্যাঁ এটা করা যাবে, হ্যাঁ এটা করা যাবে, এটা দিয়ে আমি একটা জায়গায় সিদ্ধান্তে আসতে পারবো বা একটা গভীরে ঢুকতে পারবো। তো সেই রকম ধরুন আমি এটাই বলছি, এতদিন ধরে কেন আমাদের এই জিনিসটা হয়েছে, আমরা হয়তো একটা ভাবনা চিন্তা ভালো লাগছিল যে হ্যাঁ এটা হবে, তারপরে মানে যেখানে গিয়ে পৌঁছালাম তার ভাবনা চিন্তা হয়তো এইদিকে নেই। যেমন বললাম যে ওর কাকু, আমার যেমন ভাবনা চিন্তা ছিল যে দেখুন ওনার বক্তব্য, ওনার সঙ্গে একটাই আমার বিরোধিতা হয়েছিল যে বলে এই আমার বক্তব্য একটাই যে বিভিন্ন রকমের দেবদেবী রয়েছে, কালী কি কৃষ্ণ, তাহলে তো
মানে সবাই তো একই, অসুবিধার তো কিছু নেই। পরম ব্রহ্মের ধারণা যেহেতু আমাদের মনে আছে, তো তাহলে কি এটা মানে আলাদা? মানে আমি যেমন কালী কি আর কৃষ্ণ কি এরা কি সবাই আলাদা? এই প্রশ্ন তখন আমরা ছোট ছিলাম, অনেক অনেক ছোট। যাই হোক, তখন কিন্তু আমার কাছে এই জায়গাটা ক্লিয়ার হয়নি। যাই হোক, তখন বলেন দেখ, মানে একটা জায়গায় ওনাদের বক্তব্য অনুযায়ী একটা জায়গায় আনতে চেয়েছিলেন। তো ঘটনা হচ্ছে যে আমার হয়তো একটা পছন্দ হলো, আমার হয়তো ভাবনা আমি বুঝতে পারলাম, সেইটাকে তার গভীরে নিয়ে যাওয়ার লোকজন তো পাওয়া মুশকিল না। মানে আমার ভাবনাটা আর আমার পছন্দ মনে হচ্ছে এটা করলে আমি হয়তো ঠিকঠাক করতে পারবো, সেইটাকে আমাকে কি কেউ নিয়ে যেতে পারবে? আমার আমার পছন্দ বা আমার ভাবনাটাকে সঠিক করে দেওয়া বা সেটাকে ঠিক মতো গাইড করা, এরকম লোক কিন্তু আমি পাইনি, আমি অন্তত পাইনি। মাঝখানে আমি একটা বলি, হ্যাঁ, আমি যখন পিএইচডি করতে গেলাম, আমার একটা টপিক চিন্তা ভাবনা ছিল, ওখানে গিয়ে সব ভুলে গেল। বলে পিএইচডি করতে স্যার বলে দিলেন তুমি এই দুটো পড়ো, এটা তাড়াতাড়ি সফল হবে, এটা তাড়াতাড়ি কাজ হবে, এটা তোমাদের কলেজে সম্ভব, মানে এটা তোমাদের সম্ভব, বা এটা এখন প্রচুর রিলেটেড মানে প্রচুর সোর্স পাওয়া যাবে, সেখান থেকে তুমি তাড়াতাড়ি এখান কাজটা থেকে করে তুমি নিয়ে যেতে সঠিক হবে। কাজটা করে তো তাড়াতাড়ি হয়ে সেটাই যাবে। করলাম। সেটা হয়েও তাড়াতাড়ি গেল হলো। তাড়াতাড়ি। এবারে আমার এই জন্য একটা ব্যাপার আছে, বা আমার ওই বরং একদম 100% ইচ্ছা ছিল না যে আমি